পালন করছেন। এই প্রায় 3 মাসের সরকারের যে ভূমিকা দেখতে পাচ্ছেন, আপাতত কিরকম মনে হচ্ছে? একটা রাজ্য শাসন করা তো ব্যাপারটা খুব সহজ নয়। রাজ্যের বহু মানুষ, বহু পদক্ষেপ, বহু স্তর, সমস্ত কিছু ভালোভাবে বুঝপড়া করে গুছিয়ে নিতে গেলেও মাস ছয়েক সময় তো স্বাভাবিকভাবে লাগবে বলে আমার মনে হয়। তারপরেও আমার যেটা মনে হয়েছে, সরকারের অফিসিয়ালি অর্ডার এবং সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিভিন্ন মন্ত্রীদের দেওয়া বার্তা, অফিসিয়ালি অর্ডার আর এই সমস্ত বার্তার সঙ্গে সামঞ্জস্যতা না থাকার কারণে স্বাভাবিকভাবেই দেশের নাগরিক, রাজ্যের নাগরিকদের অনেক মুসিবতে পড়ছে। যেমন আবাস যোজনার ঘর, কোন কোন কারণে কোন ব্যক্তি পাবেন বা কোন ব্যক্তি পাবেন না, তা অর্ডারে যেমন আছে, আর মন্ত্রীদের সাংবাদিকদের মুখোমুখি বাইটেরই বার্তা দুটো এক সমান নেই। ঠিক একই রকম ভাবে অন্নপূর্ণা যোজনার টাকা এর আগের সরকার 1,500 করে সমস্ত মহিলাদেরকে দিতেন। সম্ভবত বোধহয় 2,37,37,00,000 মানুষের অ্যাকাউন্টটা সংখ্যা আছে। এ সরকার এসে সেটা ডবল করেছে। কিন্তু সাধারণ মানুষের কাছে যেটা শুনতে পাওয়া যাচ্ছে এখন, ডবল করার দরকার ছিল না, 1,500 করে যদি সবাইকে দিতেন সেটা ভালো হতো। এবং এই পাওয়ার না পাওয়ার ভিতরেও যে ক্রাইটেরিয়া, কেউ পাচ্ছে কেউ পাচ্ছে না, আবার যারা পাচ্ছেন তাদেরকে বলা হচ্ছে টাকা ফেরত দিতে হবে। রেশন কার্ড নিয়ে আবার যেটা শুরু হয়েছে দেখতে পাচ্ছি, 10,000 টাকা থাকলে তিনি পাবেন না, অটো নেওয়া থাকলে তিনি পাবেন না, পাকা বাড়ি থাকলে তিনি পাবেন না। তাহলে তো টোটালি রেশন ব্যবস্থাটাই আর থাকে। খাদ্য সুরক্ষা বলতে আমরা যেটা বুঝতাম সেটাই মনে হয় আর থাকবে না। আমি কোনো হিংসাত্মক মানসিকতা নিয়ে নয়, গঠনমূলক সৃজনশীল এই সমালোচনাটুকুই করছি। আমার মনে হয় সরকারের এই সমস্ত কর্মকাণ্ড যারা প্ল্যান পরিকল্পনা তৈরি করছে, তাদেরকে সোশ্যাল সাইডের জনগণের বক্তব্য শোনার পর কিছু পদক্ষেপ নতুন করে সংযোজন বিয়োজন পরীক্ষণ হওয়া উচিত বলে আমি মনে করি। তাহলে রাজ্য শাসন করা বা চালিয়ে যাওয়াটা বোধ হয় তাদের জন্য আরো সহজ হবে বলে। পঞ্চায়েতে নতুন আইন এনেছে রাজ্য সরকার, যে প্রধানদের কোনো সই বা কোনো কাগজে আর সই করার হস্তক্ষেপ থাকবে না, সেখানে পঞ্চায়েত আধিকারিক যারা থাকবে তারাই করবে। এ বিষয়ে আপনার কি মন্তব্য? তাহলে তো আর পঞ্চায়েতি রাজ সিস্টেম না রাখলেই ভালো হয়, ওটা তুলে দিলে মিটে যাবে। তাহলে জনগণ ভোটই বা করতে যাবে কেন? কেনই বা মেম্বার পাওয়ার জন্য কেউ দাঁড়াতে যাবে যদি তাদের কোনো পাওয়ার না থাকে, তাদের কোনো কাজের অধিকার যদি না থাকে? তাহলে পঞ্চায়েত রাজ তুলে দেওয়াই ভালো হবে। আর জনগণের ভোট নিয়ে একজন মানুষ যখন যাবে, তার হাতে যদি কোনো পাওয়ার না দেওয়া হয়, তাহলে আমি মনে করবো জনগণের ভোটের সঙ্গে এটাও এক ধরনের গাদ্দারি করা, জনগণকে প্রতারণা দেওয়া। হয় পাওয়ার দিতে হবে, না হলে পুরো পঞ্চায়েতের রাজ ব্যবস্থাটাই তুলে দিতে হবে। রাজ্যের নতুন আইন গুন্ডা দমন, এই বিষয়ে এই প্রসঙ্গে আপনার কি মন্তব্য আছে? আমার মনে হয়েছে গুন্ডা দমন আইন যখন হয়, প্রথমতই যারা আইন প্রণয়ন করেন তাদের নিজেদের বিবেককে জিজ্ঞেস করতে হবে যে এই আইনটা দেশের জনগণের কতটা কল্যাণে আমি তৈরি করছি। উদ্দেশ্য যদি সৎ হয়, আমার মনে হয় প্রত্যেকটা আইন দেশের জনগণের জন্য ভালো। আর অসৎ উদ্দেশ্য নিয়ে যদি কোনো আইন তৈরি করা হয়, তাহলে এটা মনে রাখতে হবে যারা গর্ত খোঁড়ে সেই গর্তে একদিন তাদেরকেই করতে। আমার যেটা মনে হয়েছে, গুন্ডা দমন আইন ইতিমধ্যে পূর্বেও ছিল, গুন্ডাগিরি হিংসাত্মক ঘটনা আগেও চলতো, আগামী দিনেও না হলেও বাঞ্ছনীয়, কিন্তু হবে। এই আইনটা এমন নয় যে গুন্ডা দেশ থেকে তুলে দিতে পারবো। আর এটা যদি আমি মনে করি যে ভাঙা চোরা রেল লাইন নষ্ট করে দেওয়া, সরকারি সম্পত্তি আগুন লাগিয়ে দেওয়া, যে আমার দলের লোক করলে এগুলো গুন্ডা নয়, অন্য দলের লোক করলে সেইগুলো গুন্ডা, যদি এই মানসিকতাই আইনটা তৈরি হয়, তাহলে আমার মনে হচ্ছে আইন যারা তৈরি করছেন তাদের উদ্দেশ্যটা সৎ নয়, এবং এই অসৎ উদ্দেশ্যের আগুনে একদিন তাদেরকেই পড়তে হবে। আমার মনে হয়েছে আইন যা হয়েছে, যা হবে হোক, সৎ উদ্দেশ্যে হোক, রাজ্যের কল্যাণে হোক, মানুষের কল্যাণে হোক, তাহলে সেই আইন নিশ্চয়ই সবাই অম্লান বদলে মেনে নেবে। আর যদি আমার আর তোমার পছন্দটা কি না আমার পছন্দটাই পছন্দ, ভালোটা কি না আমার ভালোটাই ভালো, উদ্দেশ্যটা কি আমার ভালোটাই ভালো, এই যদি হয় উদ্দেশ্য, তাহলে আমার মনে হয় এই ধরনের আইন করা লাগবে না। সততা, নিষ্ঠা আর আদর্শের সাথে যদি দেশের পুলিশ প্রশাসনকে মানবিক তৈরি করে যদি শাসন করা যায়, চেষ্টা গুন্ডা দমন কেন, গুন্ডা থাকবে না, তার পদ্ধতি কি?
সেই রাস্তাটা বড় করো। মানুষ কেন গুন্ডামি করতে যাবে, মানুষ কেন হিংসাত্মক কাজ করতে যাবে, মানুষ কেন সরকারি সম্পত্তি পড়াতে যাবে? আমার যে গুন্ডা দমন আইনের চেয়ে আরো গুরুত্বপূর্ণ বিষয় ছিল, গুন্ডা আমাদের দেশে আমাদের রাজ্যে থাকবে না, তার পদ্ধতিটা কি? আমার মনে হয়েছে সবকিছু আইন দিয়ে শাসন করলেই যে ভালো জায়গা তৈরি হবে। ব্রিটিশ কিন্তু অনেক কঠিন কঠিন আইন চাপিয়েছিল, কিন্তু শেষ রক্ষা হয়। আমার মনে হয়েছে আইনই কিন্তু শেষ কথা বলে না, শেষ কথা একটা টাইমই জনগণই বলে। এবং সেইটা আমার মনে হয়েছে স্বচ্ছতা থাকা দরকার, সদিচ্ছ থাকা দরকার, এবং গুন্ডা দমন নয়, গুন্ডা বিহীন রাজ্য কিভাবে তৈরি করা যায় তার জন্য মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে জনগণের স্বার্থে কাজ করলে মনে হয় ভালো। আইন প্রণয়ন বা মানুষের উন্নয়ন নিয়ে কথা হয়, সেই বিধানসভায় দেখা যাচ্ছে দলাদলি, কেউ কাউকে নিয়ে বালিরচাড়া, কেউ কাউকে নিয়ে কালীঘাট, এইভাবে মন্তব্য করে যাচ্ছে, কিন্তু মানুষের উন্নয়ন নিয়ে কোনো বিধায়কের মুখে কথা নেই। এ বিষয়ে কি বলবেন? দেখুন, এ সরকার একটা কাজ নিঃসন্দেহে ভালো করেছেন, আমি সেটা ভালো বলবো, যে বিধানসভার ভিতরে যেগুলো হচ্ছে এগুলো লাইভ হচ্ছে, সারা বাংলা না সারা পৃথিবীর বাংলা ভাষাভাষী মানুষ তারা দেখছেন। তো আমার মনে হয় বিধানসভার ভিতরে যারা এই ধরনের বাক্য ব্যবহার করছেন, আমার খুব ভালো লেগেছে স্পিকারের কথাবার্তা, বা দুদিন ধরে ট্রেনিং হয়েছিল পার্লামেন্টের স্পিকার বা আরো অন্যান্য রাজ্যের স্পিকার যারা এসেছিলেন। তো একটা বিধানসভার ভিতরে কি ধরনের আলাপ আলোচনা, আচার আচরণ হওয়া উচিত, সেটা আমরা যদি সভ্যতা, ভদ্রতা, শালীনতাবোধ বজায় না রাখি, তাহলে জনগণ আমাদের সম্পর্কে খারাপ মূল্যায়ন করবে। আমার মনে হয়েছে এমএলএ হিসাবে, একজন বিধায়ক হিসাবে বিধানসভার যে দায় দায়িত্ব, সেগুলো যদি ঠিকঠাক পড়াশোনা করি, তাহলে বিধানসভার মর্যাদাও রক্ষা হবে, আমাদের মর্যাদাও রক্ষা হবে। কোনো ব্যক্তি কুৎসা রটানো নয়, নীতি নিয়ে কথা হোক, দুর্নীতি কিভাবে দূর হবে তা নিয়ে কথা হোক, নতুন রাজ্য নিয়ে ভাবনা চিন্তা হোক, কিন্তু ব্যক্তিগত কুৎসা এই সমস্ত না হলে মনে হয় বিধানসভার ইজ্জত কি কি দাবি করেছেন আপনার বিধানসভা নিয়ে? বিধানসভার দাবি তো অনেক রয়েছে, সব তো এখন বলার মতন স্কোপ হয়নি। বিশেষ করে দুটো জিনিস নিয়ে আমার চিন্তা ভাব বেশি। একটা হলো স্কুলগুলোকে সুন্দরভাবে চালানোর ব্যবস্থা করা, আর দ্বিতীয় হলো শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থাটা অনেক জায়গায় ভগ্নদশা রয়েছে, সেগুলো ঠিকঠাক জায়গায় ফিরিয়ে আনা। আসলে এ কথা বললেই তো অনেকে বলবে এতদিন তো যে সরকার ছিল আপনি তো সেই সরকারে দেখবেন। দেখুন, অতীতে কি ছিল আর এখন কি হচ্ছে এটা মাথায় রেখে মানুষ সবসময় কিন্তু উন্নয়নের পক্ষে কথা বলবে। কে করিনি সেটা ছাড়ুন, এখন যারা আছে তাদের করতে হবে। অতীতে যারা ছিলেন তারা করেনি, তাই বলে যে আমিও করবো না এটা নয়। এই দুটো আমার মূল লক্ষ্য, শিক্ষা এবং স্বাস্থ্য। আর বিশেষত শিক্ষার ভিতরে আরেকটা জিনিস যদি সংযোজন করি খুবই ভালো হয়। আমাদের ছেলেরা শুধু পড়াশোনাই করে, কিন্তু কে কি হবে আর কোথায় যাবে এই ব্যাপারে তাদের মোটিভেট করা হয় না। এই জন্য ক্লাস 4 পাস করার পর, ক্লাস 8 পাস করার পরে যদি স্কুলগুলোতে একটা মোটিভেশনাল ক্লাস দেওয়া হয়, বা কাউন্সিলিং করে কে কোন লাইনে পড়াশোনা করবে এই পথটা যদি আমরা দেখাতে পারি, তাহলে মনে হচ্ছে আমাদের ছেলেমেয়েরা আরো সুন্দরভাবে তারা পড়াশোনার জন্য এগিয়ে যেতে পারবে এবং প্রতিষ্ঠিত হওয়ার জন্য এগিয়ে যেতে পারবে। এটা আমার দাবি। 3-4টি ব্রিজের প্রশ্ন আছে, সে কথাগুলো আমি বলেছি কিছু কথা বিধানসভায়, এবং মিনিস্টারদের কাছেও পার্সোনাল কথা বলেছি। নতুন বিধানসভা আবার শুরু হবে, যখন বিধানসভা শুরু হলে রাস্তাঘাট, ব্রিজ, যে রাস্তাটা আমাদের প্রয়োজন, সেখানকার সংশ্লিষ্ট যে দপ্তরের মিনিস্টার আছে তাকে আমি লিখিতভাবে দেবো। সব কথা ওখানে বলার স্কোপ থাকে না। অনেকে মনে করেন যে বিধানসভায় বললেই বোধহয় হয়ে যায়, এমনটা নয়। কাজের যে সিস্টেম আছে সেই সিস্টেমটা আমি এখনো পুরোপুরি জানতে পারিনি, চেষ্টা করছি, পড়াশোনা করছি। যে কাজটা, যে সিস্টেমে, যে পথ ধরলে উদ্ধার হওয়া যাবে, আমি সেই পথে সেই কাজগুলো করার চেষ্টা করি। সর্বশেষ প্রশ্নে আসবো, এবারে যে 21শে জুলাই গেল, ব্যতিক্রমী 21শে জুলাই 4 জায়গায় হয়েছে। তৃণমূল কংগ্রেস, ঋতব্রত তৃণমূল কংগ্রেস, মানে মেইন কংগ্রেস এবং এনসিপিআই রাজঘাটে দিল্লিতে কাকুলি ঘোষদের এদের নেতৃত্বে হয়েছে। এইরকম একটা পরিস্থিতির সম্মুখীন কখনো হতে হবে এটা ভেবেছিলেন? সে আমি না ভাবলেও যারা একেবারে পরোক্ষ রাজনীতিবিদ তাদের অঙ্ক হয়তো ধরা পড়েছিল। তবে আমি এখনো বলছি, আমার দৃষ্টিভঙ্গিতে তৃণমূল কংগ্রেস একটাই, সেটা মমতা ব্যানার্জির। যিনি সন্তান জন্ম দিয়েছেন, সন্তানের মা হওয়া তাকেই মানায়। যিনি সন্তানের জন্ম দেয়নি তিনি যদি বলেন আমি এই সন্তানের মা, এটা ঠিক মানানসই না। সুতরাং আমার দৃষ্টিভঙ্গিতে তৃণমূল কংগ্রেস একটাই দল, একটাই আছে, এবং সেই দলটা যিনি জন্ম দিয়েছিলেন তিনি এখন সেই সন্তান লালন পালন করছেন। এর থেকে বেশি কিছু আর বলতে পারবো না। বুলডোজার, কোথাও বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হচ্ছে, আর হকার প্রায় বিশেষ করে স্টেশন চত্বরে নেই, কি বলবেন? দেখুন, যারা নিঃস্ব হয়েছেন, একেবারে সরবরাহ হয়েছেন, করে কেমনে খাওয়ার জায়গাটাও যাদের কেড়ে নেওয়া হয়েছে, এদের দুঃখ কষ্ট আমরা অনুমান করতে পারি না।
সোশ্যাল মিডিয়াতে খুব স্বল্প কিছু যা দেখেছি, কখনো কখনো আমার মনে হয়েছে যে কঠিন নিষ্ঠুর ব্যক্তি তার চোখেও পানি এসে গেছে, যে এত অস্বস্তিকর এবং বেদনাদায়ক ঘটনা আমাদের দেখতে হয়েছে। আমার মনে হয়েছে কেউ কেউ মন্তব্য করছেন রেলের জায়গা, রেল তো নিয়েই গেলে, তো সরকারের রেলের জায়গা যদি সরকার পরিষ্কার করতে বাধ্য হয় তাহলে জনগণগুলোও কিন্তু সরকারের, বা সরকারটা কিন্তু জনগণের। সরকারের এটা ভাবা উচিত আমার জায়গাটা যেমন আমার কাছে গুরুত্বপূর্ণ, এই ভাবনাটা ভাবার জন্য যারা আমাকে বিধানসভায় পাঠিয়েছে, যারা আমাকে লোকসভায় পাঠিয়েছে, সেই লোকগুলো কিন্তু আমার কাছে বেশি দামি। জমি জায়গা প্ল্যাটফর্ম ভোট দিয়ে গভর্নমেন্টকে বসায়নি, গভর্নমেন্টকে বসিয়েছে কিন্তু এই হকাররাই। এটাও তাদের বোঝা উচিত। রেলের জায়গাটা যেমন রেলের বা সরকারের, তখন উল্টে এটাও বলতে হবে জনগণের খাদ্য বস্ত্র বাসস্থান দেওয়ার জিম্মাদারি কিন্তু সরকারের। আজকে একটা পেপারে প্রকাশিত হয়েছে যে শ্রমিক ভট্টাচার্য তিনি দাবি করেছেন দলের ভিতর দুর্নীতিবাজ বা তোলাবাজ রয়েই গেছে, এটা বন্ধ হচ্ছে না। তারা কথা দিয়েছিল যে আমরা ক্ষমতায় আসলে দুর্নীতি মুক্ত করব। কি বলবেন এই বিষয়ে? দেখুন, আমি কারোর কোটানকোট নাম করে বলার পক্ষপাতী না, তবে আমার মনে হয়েছে, আগেও বলেছি আবার বলছি, স্বচ্ছতা এবং পরিচ্ছন্নতা থাকা উচিত। যারা রাজ্য শাসন করছেন, আমরা ইউপি, আসাম আরও অনেক রাজ্য শাসন দেখেছি। শুধু একটাই কথা বলুক, সাধারণ মানুষ সোশ্যাল মিডিয়ায় যারা আছেন তারা দেখে বলুন যে আগের সরকারের আমলে ধর্ষণ ছিল না, আমি একবারও বলবো না, নারী নির্যাতন ছিল না, একবারও বলবো না। তো ঠিক এই রকম সময় 2 মাসে আগের সরকারের সময় কত হয়েছিল আর এখন কত হয়েছে, আগের সরকারের আমলে মানুষ কিভাবে ছিলেন আর এখন কিভাবে হয়েছে। আমি কোনো সরকারের পক্ষে বিপক্ষে কথা বলছি না, জনসমীক্ষা করে দেখা যেতে পারে যে মানুষ আগে কেমন ছিলেন আর এখন কেমন আছেন। সুতরাং যে দুর্নীতি দূর করার জন্য আমরা যে কথা বলেছিলাম, এটা তো কঠিন ব্যাপার। আমি আজকে যাকে বলছি এই লোকটা প্রচন্ড দুর্নীতিবাজ, কালবার পরশু তাকেই আমি সঙ্গে নিয়ে পথ চলছি, তাহলে বলতে হবে যে আমি সবচেয়ে পাকা দুর্নীতিবাজ। সেই জন্যে রাজনীতিতে পাল্টি মারামারি হয়, কিন্তু আমার মনে হচ্ছে অতীতকালে পাল্টি মারামারি একটু লজ্জা শরমের ব্যাপার ছিল। এখন মনে হয় পাল্টি মারাটা সে লজ্জা শরমের চূড়ান্ত সীমা অতিক্রম করেছে। আমি যাকেই বলছি দুর্নীতিবাজ, 2 দিন পরে তাকেই নিয়ে প্রশংসা